সেটা হচ্ছে আমার রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি ডিফারেন্স বিটুইন রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি। এখানে বেসিক্যালি আমার রুরাল কমিউনিটিতেও আমার পিপল বাস করে এবং আরবান কমিউনিটিতেও আমার পিপলই বাস করে। তাহলে কেন হচ্ছে এটা ডিফারেন্স কেন, কিংবা হচ্ছে তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কি? তাদের মধ্যে প্রথম এবং প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে আমার তাদের ওয়ে অফ লাইফ। তারা যেভাবে লাইফস্টাইলটা লিড করে, ওয়ে অফ লাইফ, এটা হচ্ছে তাদের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স। ঠিক আছে, যদি একদম প্রথম এবং প্রধান ফ্যাক্টর চিন্তা করি তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রথম এবং প্রধান ফ্যাক্টর, দ্য ওয়ে অফ লাইফ রুরাল পিপলের এবং আরবান পিপলের। আচ্ছা, তো এখন হচ্ছে আমি ডিরেক্টলি ডিফারেন্সিয়েশনে চলে আসি। প্রথম ডিফারেন্সিয়েশনের পয়েন্টটা হচ্ছে আমার পপুলেশন। আমার জন্মহার এবং মৃত্যুহার, এই দুইটা জিনিসই কিন্তু আমার রুরাল কমিউনিটিতে আমরা দেখা যায় যে অনেক বেশি পরিমাণে কিংবা অনেক হায়ার রেটে দেন দ্য আরবান কমিউনিটি, বোথ দ্য বার্থ রেট অ্যান্ড দ্য ডেথ রেট। ঠিক আছে, তো এই জিনিসটা কেন আসলে? কারণ হচ্ছে আমার রুরাল কমিউনিটিতে পিপলদের মধ্যে ইলিটারেসি জিনিসটা হচ্ছে অনেক বেশি মানে কাজ করে আর কি। আরবান কমিউনিটি পিপলদের মতো তারা এত বেশি লিটারেট না, তো ইলিটারেসি থাকে। এরপর হচ্ছে আমার আরেকটা ফ্যাক্টর যেমন হচ্ছে আনপ্ল্যান্ড ফ্যামিলি প্ল্যানিং এর যে ইগনোরেন্স, ঠিক আছে, এই জিনিসটা এখানে কাজ করে। এরপরে আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে ইল নারিশমেন্ট, মানে হচ্ছে পুষ্টির অভাব। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমার জন্মহার এবং মৃত্যুহারটা উভয়ই হচ্ছে আমার রুরাল কমিউনিটিতে বেশি আরবান কমিউনিটির তুলনায়। আরবান কমিউনিটিতে ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই দুইটাই হচ্ছে আমার কম, বার্থ রেট অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডেথ রেট। কারণ হচ্ছে এখানকার পিপল অনেক বেশি কি কনসিয়াস অ্যাবাউট দেয়ার ডে টু ডে লাইফ অর দেয়ার ওয়ে অফ লাইফ কিংবা লাইভলিহুড। ওকে, এরপর সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে আমার ফ্যামিলি। রুরাল কমিউনিটিতে আমরা গতকালকে যে ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম ওখানে দেখেছি যে রুরাল কমিউনিটিতে আমাদের জয়েন্ট ফ্যামিলি কিংবা এক্সটেন্ডেড ফ্যামিলিটা বেশি লক্ষ্য করা যায়, এবং আরবান কমিউনিটিতে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলির প্র্যাকটিসটা বেশি। এবং জয়েন্ট ফ্যামিলি যেহেতু আমার রুরাল কমিউনিটিতে প্র্যাকটিসটা বেশি, এবং হচ্ছে এখানে কি একটা প্রাইমারি রিলেশনশিপ বিরাজ করে নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ আমার পাশের বাড়ি কিংবা আশেপাশে যেসব আমাদের পাড়ার প্রতিবেশী আছে তাদের মধ্যে কি থাকে, একটা প্রাইমারি রিলেশনশিপ কিন্তু আমরা মেনটেন করি রুরাল কমিউনিটিতে। আরবান কমিউনিটির ক্ষেত্রে আমরা দেখি যে নিজের পরিবারের সদস্যদের মধ্যে আমরা প্রাইমারি রিলেশনশিপটা মেনটেন করলেও আমরা আশেপাশের মানুষদের সাথে কিন্তু আমাদের হয়তো সেই সময় কিংবা সেই সুযোগটা হয়ে ওঠে না প্রাইমারি রিলেশনশিপটা মেনটেন করার মতো। সো দ্যাট বিয়ন্ড দ্য ফ্যামিলি আরবান কমিউনিটিতে আমরা সেকেন্ডারি রিলেশনশিপটা মেনটেন করি, নট দ্য প্রাইমারি রিলেশনশিপ। 3 নম্বর ফ্যাক্টরটা আমার আসতেছে হচ্ছে হাউজিং প্যাটার্ন অ্যান্ড আদার ফ্যাসিলিটিস। হাউজিং প্যাটার্ন অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, রুরাল কমিউনিটির ক্ষেত্রে আমার হাউজিং প্যাটার্নটা আমরা দেখি এরকম ওয়েল কনস্ট্রাক্টেড না। হ্যাঁ, ওয়েল ইকুইপড কিংবা ওয়েল কনস্ট্রাক্টেড না। এখানে আমরা কি দেখি যে একটা বাসা থাকে, বাসার সামনে কি থাকে, সুন্দর হচ্ছে একটা পুকুর থাকে, না হলে হচ্ছে একটু বাচ্চা কাচ্চাদের জন্য খেলার একটা জায়গা থাকে কিংবা উঠান যেটাকে আমরা বলি, সো ওটা থাকে। কিন্তু আরবান কমিউনিটির ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা মানে আমাদের এখন ঢাকা শহরের তো এমন অবস্থা যে আপনি আপনার বাসায় কি কথাবার্তা বলতেছেন সেটা হচ্ছে পাশের বাসার মানুষ যদি আপনি যদি দরজা জানালা খুলে কথা বলেন তাহলে পাশের বাসার মানুষ শুনতে পাবে, ইজিলি শুনতে পাবে। মানে আমাদের মানে এত বেশি কি আমরা কনজাস্টেড এরিয়ার মধ্যে আমরা এখন চলে যাচ্ছি। কিন্তু আবার যদি আপনি হাউজিং প্যাটার্ন মানে আমরা আরবান কমিউনিটিতে বলতেছি কিন্তু ওয়েল কনস্ট্রাক্টেড থাকে, আর রুরাল কমিউনিটির ক্ষেত্রে ওয়েল কনস্ট্রাক্টেড থাকে না। কিন্তু আবার আমাদের আরবান এরিয়ায় যেসব স্লাম এরিয়া আছে মানে বস্তি এরিয়া, ওইসব এরিয়াতে কিন্তু আমরা আবার দেখি কি যে এই হাউজিং প্যাটার্নটা কিন্তু আবার ওয়েল কনস্ট্রাক্টেড না। ঠিক আছে, ওকে। এরপরে গত ক্লাসে আমরা পড়ছিলাম যে হচ্ছে পাবলিক ইউটিলিটি, মানে হচ্ছে বেসিক নিডের পাশাপাশি আমাদের আরো কিছু জিনিস প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, যেমন হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই কিংবা হচ্ছে গ্যাস, ইলেকট্রিসিটি, এই জিনিসগুলোও কিন্তু আমাদের ডিপ্রাইভেশন দেখা যায় আমার রুরাল কমিউনিটিতে।
হ্যাঁ, আরবান কমিউনিটিতে এগুলোর বেসিক্যালি অ্যাভেলেবিলিটি দেখা যায়, কিন্তু স্লাম এরিয়ার ক্ষেত্রে পিকচারটা একটু ডিফারেন্ট। ওকে, এর পরবর্তী ফ্যাক্টরটা হচ্ছে আমার ইকোনমি। রুরাল কমিউনিটির ক্ষেত্রে বেসিক্যালি ইকোনমিটা হচ্ছে আমার এগ্রিকালচার বেসড অথবা এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিস বেসড। এছাড়াও এখানে আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প, মানে যে আমাদের কটেজ ইন্ডাস্ট্রি আছে, এই জিনিসটাও অনেক বেশি ফোকাসড অথবা হাইলাইটেড আমার রুরাল কমিউনিটির ক্ষেত্রে। আরেকটা জিনিস যদি আমি ইকোনমির ক্ষেত্রে দেখি, যে আমার পোভার্টি যে রেটটা, কিংবা আমার অনেক পিপল দেখা যায় কি, আমার পোভার্টি আমরা একটা যে লাইন মেজার করি, যে এই লাইনের নিচে যদি কোনো মানুষ থাকে, তাহলে মানে এই লাইনে পোভার্টি লাইনের নিচে যদি কোনো মানুষের ইনকাম থাকে, তাহলে আমরা তাকে কি বলি, পুয়ার বলি, ঠিক আছে। সো দেখা যায় যে আমার ওই পোভার্টি লাইনের নিচে অনেক বেশি পার্সেন্টেজে মানুষ আমার বসবাস করে আমার রুরাল কমিউনিটিতে। কিন্তু আমার আরবান কমিউনিটির ক্ষেত্রে যেহেতু এখানে কি ইকোনমিটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি বেসড, কিংবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে এখানে কিন্তু আমূল একটা পরিবর্তন হয়েছে আমাদের আরবান কমিউনিটিতে। সো দ্যাট এখানে কিন্তু আমার ওই রকম রুরাল কমিউনিটির মতো এত পিপল কিন্তু আমাদের পোভার্টি লাইনের কিংবা পোভার্টি রেটের নিচে বসবাস করে না। ওকে, এর পরবর্তী ফ্যাক্টরটা হচ্ছে আমার এডুকেশন। এডুকেশনের এখানে রুরাল কমিউনিটির জন্য হচ্ছে আমি তিনটা ফ্যাক্টর হচ্ছে পয়েন্ট আউট করেছি, বলতেছি এডুকেশন ফ্যাক্টরের ভিতরে রুরাল কমিউনিটির আন্ডারে হচ্ছে আমি তিনটা জিনিসকে হাইলাইট করছি। প্রথমটা হচ্ছে যে রুরাল কমিউনিটিতে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো হচ্ছে ইনঅ্যাডিকুয়েট কিংবা অপর্যাপ্ত। যেই পরিমাণে আমার এডুকেশনাল ইনস্টিটিউশন থাকা উচিত, সেই পরিমাণে আমার এডুকেশনাল ইনস্টিটিউশনের অভাব কিংবা এডুকেশন ইনস্টিটিউশন অ্যাবসেন্ট দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। সেকেন্ডলি হচ্ছে আমার, যদিও আমার এডুকেশনাল ইনস্টিটিউশনের অ্যাভেলেবিলিটি আমার রুরাল কমিউনিটিতে থেকে থাকে, সেই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো কি থাকে না, মানে ওয়েল কনস্ট্রাক্টেড অথবা ওয়েল ইকুইপড থাকে না। মানে সেখানে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, সেই জিনিসপত্রগুলো আসলে অ্যাভেলেবল থাকে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, আমরা অনেক সময় দেখি না যে রুরাল কমিউনিটিতে যদি হচ্ছে একটা বাসায় কোনো একটা ছেলে সন্তান থাকে, স্কুল গোয়িং একটা ছেলে সন্তান যদি থাকে, তাকে আমরা কি দেখি, যে তার বাবা যদি ফার্মার হয়ে থাকে, তাহলে তার বাবার সাথে তাকে দেখা যায় মাঠে কাজ করতে, ঠিক আছে। সো দ্যাট এখানে আমরা দেখি কি, যে তারা আসলে ওই মাঠে কাজ করা কিংবা হচ্ছে ছেলে সন্তানকে একদম স্কুল গোয়িং বয়স থেকেই কাজে লাগিয়ে দেওয়াটাকেই হচ্ছে তারা কি করে, প্রায়োরিটাইজড করে, কিংবা সেটা কি প্রায়োরিটি বেশি দেয়। অনেক সময় দেখা যায় কি, যে তার স্কুলের টাইমে তাকে তার বাবার সাথে কাজে চলে যেতে হচ্ছে, হ্যাঁ। সো দ্যাট ওই স্কুলের টাইমটাকে সে হচ্ছে অ্যাভয়েড করে সে কাজে চলে যাচ্ছে, কিন্তু সিনারিওটা কিন্তু উল্টা হওয়া উচিত ছিল। প্রথমে তার এডুকেশনটা গ্রহণ করা উচিত ছিল, অ্যান্ড দেন তাকে তার ফ্যামিলির যে কারোর সাথে হচ্ছে আর্নিং মেম্বার হিসেবে কাজ করা উচিত ছিল। কিন্তু আমাদের রুরাল কমিউনিটির ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করি না। ওকে, আর এডুকেশনের ক্ষেত্রে আরবান কমিউনিটিতে আমরা কি দেখি, যে এখন তো হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ, সো দ্যাট আমাদের কি বিভিন্ন স্কুল কলেজে আমরা কি দেখি, যে প্রজেক্টর কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমাদের এডুকেশনটা দেয়া হয়, হ্যাঁ। যতটুকু সম্ভব আমরা কিন্তু এটাকে আপডেট করার চেষ্টা করতেছি। আচ্ছা, রুরাল কমিউনিটির ক্ষেত্রে আরেকটা জিনিস, অনেক সময় দেখা যায় যে অনেক রুরাল কমিউনিটির মানে কিছু কিছু স্কুল কলেজেও কিন্তু আমাদের এই টেকনোলজিক্যাল যে জিনিসগুলো, সেগুলোর অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু সেগুলোকে ইউজ কিভাবে করতে হয়, এইরকম কোনো আমাদের ট্রেনড আপ কোনো পার্সোনাল কিংবা ট্রেনড আপ কোনো টিচার কিংবা এরকম কোনো লোকজন আমাদের নাই, যে এই জিনিসটাকে হ্যান্ডেল করে কিংবা কিভাবে ইউজ করে আমি স্টুডেন্টদেরকে শিক্ষাটা দিব, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ড্রব্যাক। এর পরবর্তী ফ্যাক্টরটা আমার হচ্ছে মোবিলিটি, MOBILITY, মোবিলিটি। গতকালকে যখন রুরাল কমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স পড়তেছিলাম, তখনই আমরা পড়ছিলাম আসলে যে রুরাল কমিউনিটির পিপলরা কি করে, হঠাৎ করে একটা চেঞ্জকে, সোশ্যাল চেঞ্জকে কি করতে পারে না, নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে পারে না, ঠিক আছে। সো দ্যাট এখানেও বলতেছে যে রুরাল কমিউনিটির পিপলরা হচ্ছে লেস মোবাইল, মানে হচ্ছে তারা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে গতিশীলতাটা কম, তারা হচ্ছে অনেকটাই ট্রেডিশনাল অথবা স্থিতিশীল। কিন্তু আমার আরবান কমিউনিটির পিপলরা আমার কি অনেক বেশি গতিশীল,
হ্যাঁ, এটা রুরাল কমিউনিটির তুলনায়। এরপরের ফ্যাক্টরটা হচ্ছে আমার রিক্রিয়েশন। রিক্রিয়েশনটা বেসিক্যালি রুরাল কমিউনিটির পিপলদের মধ্যে আমরা অনেক সময় দেখি না যে গ্রামীণ বিভিন্ন মেলা হয়, হ্যাঁ, বৈশাখী মেলা হয় কিংবা হচ্ছে ফাল্গুনে মেলা হয়, এরপর হচ্ছে আমাদের বিভিন্ন যাত্রা পালা এইসব জিনিস হয়। সো দ্যাট তারা কি করে, এগুলোর মধ্যেই তাদের কিন্তু যে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস গুলা মানে তারা পায়, এগুলো দিয়েই তারা ফুলফিল করার ট্রাই করে। কিন্তু আমাদের আরবান কমিউনিটির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখবো, যে এখানে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস এর আসলে কোনো অভাব নাই। কেউ যদি চায়, যে কোনো মানুষ যদি চায় যে আমি আজকে সারাদিন রিক্রিয়েশন করব, তাইলেও সম্ভব। আবার যদি চায় যে আমি মানে নেক্সট 1 উইক যাবত আমি রিক্রিয়েশন করব, তাইলেও সম্ভব। মানে উইদাউট এনিথিং, উইদাউট লেখাপড়া, এই সব কাজ বাদ দিয়ে আমি খালি রিক্রিয়েশনই করবো, এটাও কিন্তু পসিবল। ঠিক আছে, সো দ্যাট দেখা যায় যে আমার রুরাল কমিউনিটির যে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস গুলো, এগুলো হচ্ছে মোটামুটি আমার লেস কস্টলি, কিংবা আমাকে এত বেশি টাকা পয়সা কিন্তু খরচ করতে হচ্ছে না। কিন্তু আমার আরবান কমিউনিটির রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস গুলো মোটামুটি কস্টলি। যেমন কি করি আমরা, ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যাই না, কিংবা কোনো মুভি দেখতে যাই, হ্যাঁ, সো দ্যাট এমনি এমনি তো আর মুভি দেখা যাবে না, টিকিট কেটে মুভি দেখতে হবে। কিংবা আপনার বাসার সবচেয়ে ছোট যে সদস্য, মানে বাচ্চা কাচ্চা, তাদেরকে নিয়ে যদি আপনি বসুন্ধরা সিটিতে যান, তাহলে ফার্স্টে কি করবে, আপনার হাত ধরে নিয়ে যাবে টগি ওয়ার্ল্ডে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস এর একটা অংশ। তো টগি ওয়ার্ল্ডে যে তাকে আপনি নিয়ে যাবেন, সেখানে কি এটা টিকিট কাটতে হবে, এবং টিকিট কেটেই কিন্তু তাকে কি ওই যে খেলার যে সামগ্রীগুলো আছে সেগুলো ইউজ করতে সে তখনই পারবে যখন আপনি একটা টিকিট কাটবেন। মানে এটা মোর কস্টলিয়ার দেন দ্য রুরাল কমিউনিটি। এরপরের ফ্যাক্টরটা হচ্ছে আমার ভলান্টারি অর্গানাইজেশন। ভলান্টারি অর্গানাইজেশন মানে হচ্ছে আমার স্বেচ্ছাসেবক কিছু দল থাকে আমার রুরাল কমিউনিটিতে কিংবা আরবান কমিউনিটিতে। রুরাল কমিউনিটিতে আমরা বিভিন্ন যুব সংঘ দেখে থাকি, যেমন ওই এরিয়ার, ওই পার্টিকুলার এরিয়ার উন্নয়নের জন্য কি কি কাজ আসলে করা দরকার। যদি কোনো একটা বাঁধ নির্মাণ করতে হয়, কিংবা কোনো রাস্তা মেরামত করতে হয়, কোনো একটা ব্রিজ নির্মাণ করতে হয়, তাহলে কি করে আমাদের ওই রুরাল কমিউনিটিতে যেসব ইয়ুথ পার্সনরা আছে তারা কি করে, এগিয়ে আসে এবং তারা একটা চাঁদা তুলে কিংবা নিজেরাই কি করে কাজ করে এই জিনিসগুলোকে আসলে কি করে অ্যাপ্লিকেবল করে। ঠিক আছে, সো এগুলাকে আমরা বলতেছি হচ্ছে বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন। এই ভলান্টারি অর্গানাইজেশন আমাদের আরবান এরিয়াতেও দেখা যায়, এবং সেটা হচ্ছে বিভিন্ন নামে, হ্যাঁ, বিভিন্ন টার্মে আমরা সেগুলোকে চিনি। যেমন একটা টার্ম হচ্ছে আমার চ্যারিটেবল অর্গানাইজেশন। আমরা বলি না যে অনেকে যে চ্যারিটি করে, চ্যারিটি মানে কি, যে যারা হচ্ছে সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি, তারা কি করে যে তাদের ওয়েলথের কিছু অংশ সমাজের উন্নয়নের কাজে তারা কি করে দান করে। ঠিক আছে, যে তাদের অনেক কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আছে। সো অবশ্যই এখানে আরেকটা জিনিস কাজ করতে হবে, তার ইচ্ছা থাকতে হবে। এখন ধরেন যে আপনি জানেন যে আপনার ফ্রেন্ডের এরকম এত কোটি কোটি টাকা আছে, এখন আপনি তো চাইলেই তার কাছ থেকে টাকাটা নিয়ে নিতে পারবেন না। তার ইচ্ছা থাকতে হবে যে সমাজের উন্নয়নের জন্য আমি কি করব, একটা কাজ করব, কিংবা আমি একটু অংশ রাখবো। হ্যাঁ, সো দ্যাট এটা হচ্ছে আমার ভলান্টারি অর্গানাইজেশন। এর পরের ফ্যাক্টরটা হচ্ছে আমার ফুড হ্যাবিট অ্যান্ড ড্রেস। ফুড হ্যাবিট অ্যান্ড ড্রেস, ফুড হ্যাবিট অ্যান্ড ড্রেসের ক্ষেত্রে আমার রুরাল কমিউনিটিতে অবভিয়াসলি আমরা একটা ট্রেডিশনালিজম লক্ষ্য করি। ঠিক আছে, তারা সবসময় ট্রেডিশনাল ওয়েতেই থাকতে পছন্দ করে। ইভেন তারা যখন বিভিন্ন কাজেও যাচ্ছে, রুরাল কমিউনিটির পিপলরা যেমন মাঠে ঘাটে যখন তারা কাজ করতে যাচ্ছে, কিংবা তারা যখন ফিশিং করতে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে দেখি না যে সুটেড বুটেড হয়ে তারা হচ্ছে ফিশিং করতেছে কিংবা মাঠে কাজ করতেছে। তারা কিন্তু আমাদের যে ট্রেডিশনাল যে ড্রেস আছে বাঙালিদের, সেটা পরেই কিন্তু তারা কাজটা করতে পারতেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দ্য আরবান কমিউনিটির ক্ষেত্রে আমরা কি দেখি, যে একটা প্রফেশনালিজম কিন্তু এখানে আমাদেরকে মেনটেন করতে হয়। ঠিক আছে, আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, কিংবা হচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়াই, হ্যাঁ, সো এখন আপনি কিংবা আমি যে কোনো একটা ড্রেস পরে কিন্তু চলে যেতে পারবো না আমাদের ওয়ার্কিং প্লেসে। হ্যাঁ, কিংবা হচ্ছে আমাদের বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি, অনেক কিছু কিন্তু মেনটেন করি, বেসিক্যালি ড্রেস আপের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, সো এখন যদি দেখা যায় যে কোনো একজন স্যার সে হচ্ছে লুঙ্গি পরে যদি ক্লাসে চলে আসে ক্লাস নিতে, ব্যাপারটা কেমন হবে? আপনারা তাকে ঠিক মতো একসেপ্ট করবেন না, এবং সে কি করবে না, নিজেও কমফোর্টেবল ফিল করবে না। সো দ্যাট আমাদের আরবান কমিউনিটিতে ফুড হ্যাবিট অ্যান্ড ড্রেসিং সেন্সের ক্ষেত্রেও আমরা কি করি, যে অনেকটা
ট্রেডিশনালিজমটাকে কিছুটা সাইডে রেখে আমরা প্রফেশনালিজমটাকে বেশি প্রায়োরিটাইজ করি। এরপরের ফ্যাক্টরটা হচ্ছে আমার ডিলিংকুয়েন্সি। ডিলিংকুয়েন্সি বানানটা আমি বলতেছি, DELINQUENCY, DELINQUENCY, delinquency. What do you mean by delinquency? delinquency বলতে কি বুঝি? কেউ বুঝি না? আচ্ছা যাই হোক, ডিলিংকুয়েন্সি বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে ছোট ছোট যেসব অপরাধ আমাদের সমাজে সংগঠিত হয় কিংবা মাইনর ক্রাইম, নট দ্যাট টাইপ অফ মেজর বাট দ্য মাইনর ক্রাইমস। হ্যাঁ, যেমন ধরেন যে এটা চুরি করা, এরকম ছোট ছোট অপরাধ। আমরা দেখি যে আমাদের রুরাল কমিউনিটিতে যেহেতু পাশের বাড়ি কিংবা হচ্ছে সবার সাথে সবার একটা প্রাইমারি রিলেশনশিপ মেইনটেইন তারা করে থাকে, সো দ্যাট এই ডিলিংকুয়েন্সির পার্সেন্টেজটা আমার রুরাল কমিউনিটিতে অনেক ক্ষেত্রেই কম, কিন্তু যেটা আমার আরবান কমিউনিটিতে কিন্তু কি অনেক বেশি। ঠিক আছে, ডিলিংকুয়েন্সির পরিমাণটা। এরপর লাস্ট ফ্যাক্টরটা হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল গত ক্লাসে ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় আমরা দেখেছি কি আমার রুরাল কমিউনিটিতে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোলটাকে প্রথমে প্রায়োরিটি দেওয়া হয় এবং এটাই বেশি প্র্যাকটিস হয়, ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোলটা। হ্যাঁ, আর হচ্ছে আমার আরবান কমিউনিটিতে আমাদের ফর্মাল সোশ্যাল কন্ট্রোলটা প্র্যাকটিসের প্রবণতা বেশি। এখানে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোলটার আসলে কোনো ভিত্তি নাই এবং হচ্ছে এটা কোনো বেসমেন্ট নাই এবং এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোলটা আরবান কমিউনিটিতে। আচ্ছা, সো বেসিক্যালি এগুলোই ছিল আমার ডিফারেন্স। আমি এখানে পয়েন্ট অ্যাড করছি কতগুলা, আপনারাও রিলিভেন্ট পয়েন্ট চাইলে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পয়েন্ট অ্যাড করবেন, যেহেতু এটা পয়েন্টের কোশ্চেন, তত বেশি মার্কসটা আসলে ক্যারি করা যাবে। আচ্ছা, সো এই ডিফারেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি কিন্তু পরবর্তী টপিকে চলে যাব। ম্যাডাম মোবিলিটিটা আরেকবার বললে ভালো হতো। মোবিলিটি, রাইট? আচ্ছা, মোবিলিটিটা হচ্ছে আমার বেসিক্যালি মোবিলিটি বলতে আমরা যদি এক কথায় বলি তাহলে হচ্ছে এটা গতিশীলতা। ঠিক আছে, মানে একটা জিনিস কিংবা একটা পার্সন সে কি কতটুকু স্থিতিশীল কিংবা কতটুকু গতিশীল, এই জিনিসটাকে আমরা মোবিলিটি দিয়ে মেজার করি। সো আমি এখানে বলতেছি যে রুরাল কমিউনিটি পিপলদের মধ্যে কি মোবিলিটিটা হচ্ছে লেস এবং আরবান কমিউনিটির পিপলদের মধ্যে মোবিলিটি রেটটা হচ্ছে আমার হায়ার। কারণ হচ্ছে একটা নতুন কোনো জিনিসকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নেওয়ার যে প্রবণতা, এই জিনিসটা কি আমার রুরাল কমিউনিটির পিপলদের মধ্যে কম লক্ষ্য করি আমরা। ঠিক আছে, এবং আরবান কমিউনিটি পিপলদের মধ্যে এইরকম মেন্টালিটিটা লক্ষ্য করা যায় যে একটা নিউ জিনিস কিংবা নিউ টেকনোলজি আমার সমাজে আসলে আমি সেটাকে অ্যাডপ্ট করব। ঠিক আছে, এই জন্য বলতেছি যে রুরাল কমিউনিটির পিপলরা লেস মোবাইল এবং আরবান কমিউনিটির পিপলরা হায়ার মোবাইল। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাডাম, পারছি। আচ্ছা, সো এখন আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমার পরবর্তী টপিকটা হচ্ছে প্যাটার্ন অফ ইনফ্লুয়েন্স ইন রুরাল সোসাইটি। প্যাটার্ন অফ ইনফ্লুয়েন্স ইন রুরাল সোসাইটি। আচ্ছা, একজন মানুষ আরেকজন মানুষকে কখন ইনফ্লুয়েন্স করতে পারে কিংবা আমরা হচ্ছে কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হই? যারা ক্লোজ, হ্যাঁ বলেন। মানে আমাদের যারা ক্লোজ মানে রিলেটিভ বা যাদের রাইট আছে তাদের দ্বারা একটু হই। তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হই। সবসময় মেয়েরাই কথা বলছেন কেন? ফ্রেন্ডসদের দ্বারা। হ্যাঁ, এখন একজন ছেলে বলেন তো, এই যে আরাফাত হোসেন, আপনি বলেন তো। আরাফাত হোসেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তার মানে সে হচ্ছে জাস্ট এখানে ক্লাসটা অ্যাটেন্ড করে সে কিন্তু ক্লাসে আসলে নাই। এটাই হচ্ছে অনলাইন ক্লাসের একটা ডিসঅ্যাডভান্টেজ। ম্যাম আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আপনি কি এতক্ষণ ছিলেন ক্লাসে? জি ম্যাম, নেটের সমস্যা আমার এখানে খুবই। আচ্ছা, এখন বলেন তো যে আমাদের আমরা কখন এবং কেন হচ্ছে একজন মানুষের দ্বারা আরেকজন মানুষ ইনফ্লুয়েন্স হয়, কখন হয়? জি ম্যাম, একজন মানুষ আরেকজন মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয় কখন? ম্যাম তখন শুনতে পাচ্ছিলাম না নেটের সমস্যার জন্য। এখন বলেন, এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি প্রশ্ন, মানে পড়ানোর সময় শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, তো এখন বলেন আমাকে যে একজন মানুষ কখন আরেকজন মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়? হ্যাঁ, অনুকরণ করলে, একজন আরেকজনকে অনুকরণ করলে ইনফ্লুয়েন্স হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। একটু আগে একজন বললেন না যে আমাদের রিলেটিভস দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হই, এটা একদম ঠিক কথা, যে আমাদের যারা কাছের মানুষ কিংবা ফ্যামিলি মেম্বার্সরা আছেন তাদের দ্বারা আমরা অনেক বেশি ইনফ্লুয়েন্স হই। এছাড়াও আমাদের ফ্যামিলিতে বলতেছি, ফ্যামিলি কিংবা হচ্ছে আমাদের সমাজে এরকম অনেক মানুষ থাকে যারা কি অনেক বেশি পাওয়ারফুল, ঠিক আছে, যারা কি করে পাওয়ার ক্রিয়েট করে কিন্তু আমাদেরকে অনেকে ইনফ্লুয়েন্স করতে পারে। ঠিক আছে, আমরা অনেক সময় ভয়েও হচ্ছে অনেকের কথা মেনে নেই, ঠিক আছে, যদিও আমরা জানি যে এটা রং, তারপরেও কিন্তু আমরা সেই জিনিসটা মেনে চলি, কারণ হচ্ছে কি আমার সে হচ্ছে সমাজে আমার থেকে বেশি পাওয়ার অ্যাটেইন করে। ঠিক আছে, তো এখানে বলতেছে দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য অ্যাকশন অফ আদার্স। পাওয়ার কাকে বলে? পাওয়ার হচ্ছে আমার এমন একটা জিনিস যেটা কি দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য অ্যাকশন অফ আদার্স। অন্য মানুষের কি অ্যাকশন কিংবা অ্যাক্টিভিটিসকে যখন আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমার পাওয়ার। ঠিক আছে, এখন এই পাওয়ার, সোশ্যাল পাওয়ার হচ্ছে আমার দুই রকম হতে পারে। সবাই কাইন্ডলি একটু মিউট করে নেবেন, আমি যখন কথা বলতে বলবো তখন আনমিউট করবেন। সোশ্যাল পাওয়ারটা এখানে হচ্ছে আমরা দুই রকম সোশ্যাল পাওয়ার দেখব। একটা হচ্ছে আমার ফর্মাল সোশ্যাল পাওয়ার এন্ড সেকেন্ড ওয়ান ইজ আমার ইনফর্মাল সোশ্যাল পাওয়ার। ফর্মাল সোশ্যাল পাওয়ার বলতে আমরা যে পাওয়ারটাকে বুঝি সেটা হচ্ছে আমার অফিসিয়াল যে হাইরার্কি লেভেলটা আমরা মেনটেন করি, যেমন কি যে টপ লেভেল, মিড লেভেল এবং লোয়ার লেভেল। হ্যাঁ, আমার লোয়ার লেভেলে যারা আছে তারা আমাদের মিড লেভেল এবং টপ লেভেলকে কি করে, মেনে চলে। মিড লেভেলের যে পার্সোনালরা আছে তারা আবার আমার টপ লেভেলকে মেনটেন করে। সো এই যে একটা চেইন অফ কমান্ড, এই জিনিসটাকে আমি বলতেছি আমার ফর্মাল পাওয়ার। আর ইনফর্মাল পাওয়ার হচ্ছে যে আপনার প্রতি আসলে আমার কোনো অধিকার কিংবা রেসপন্সিবিলিটি নাই, ঠিক আছে, কিন্তু তারপরেও কি আমি আপনার উপর একটা জোরপূর্বক একটা পাওয়ার কিন্তু আমি খাটাচ্ছি, যেহেতু কি সমাজে আমি আপনার থেকে বেশি পাওয়ারফুল পারসন। ঠিক আছে, সো এই পাওয়ারটা হচ্ছে আমার ইনফর্মাল পাওয়ার। আমি আসলে লিগালি এই পাওয়ারটা আপনার উপর অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু আমি যেহেতু সমাজে আপনার থেকে বেশি পাওয়ারফুল পারসন, আমি এই জিনিসটা করতেছি ইললিগালি। সো এই জিনিসটা হচ্ছে আমার ইনফর্মাল সোশ্যাল পাওয়ার। ওকে, এখন হচ্ছে আমরা তিনটা থিওরি দেখব, থিওরিজ অফ পাওয়ার স্ট্রাকচার। পাওয়ার স্ট্রাকচারের এখানে তিনটা থিওরি আছে। প্রথম থিওরিটা হচ্ছে আমার এলিটিস্ট থিওরি, ELITIST, ELITIST, এলিটিস্ট থিওরি। ঠিক আছে, তিনটা থিওরির মধ্যে এখন আমরা প্রথম থিওরিটা দেখতেছি, এটা হচ্ছে আমার এলিটিস্ট থিওরি। এলিটিস্ট থিওরিটা বলতে এমন একটা থিওরি বোঝাচ্ছে কিংবা এমন একটা সমাজের প্যাটার্ন যেখানে হচ্ছে সমাজের সকল পাওয়ার কিছু মুষ্টিমেয় এলিট পার্সনের হাতে থাকে। মানে কি, যারা হচ্ছে অনেক বেশি ওয়েলদি কিংবা অনেক বেশি রিচ পার্সন আমাদের সমাজে, ঠিক আছে, তাদের এমন কিছু ব্যক্তির হাতে আমার টোটাল সমাজের পাওয়ারটা ন্যস্ত থাকে। এটাকে আমি বলতেছি এলিটিস্ট থিওরি। এরপর সেকেন্ড আমার যে থিওরিটা আছে সেটা হচ্ছে আমার মাস থিওরি, MASS, মাস থিওরি। মাস থিওরিটা হচ্ছে আমার যেই সমাজের পাওয়ারটা আসলে কিছু মুষ্টিমেয় এলিট পার্সনের হাতে না থেকে সমাজের মানুষ দ্বারা আমরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করি না, যে কোনো একটা
মানে কে হচ্ছে আমাদের ধরেন যে কোনো একটা এরিয়া, এক্স হচ্ছে একটা এরিয়া, এক্স এরিয়াকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে মিস্টার এম এবং মিস্টার এন। এই দুইজন এম আর এন, এই দুইজন পার্সনকে আমার এক্স এরিয়ার সকল মানুষ মিলে আমি নির্বাচন করলাম। এই জিনিসটা হচ্ছে আমার মাস থিওরি। ঠিক আছে, এখানে কিন্তু অনলি কয়েকজন এলিট পার্সনের হাতেই আমার ক্ষমতাটা থাকে না, সোসাইটির পাওয়ারটা থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে সোসাইটির মানুষরাই নির্বাচন করে দেয় যে কে হচ্ছে আমার সোসাইটিকে রিপ্রেজেন্ট করবে, কিংবা হচ্ছে তার দ্বারা হচ্ছে আমার সোসাইটির মানুষরা ইনফ্লুয়েন্স হবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এখানে যে পাওয়ারলেসনেস যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার এলিটিস থিওরিতে আমার মাস পিপল কিংবা আম জনতা যে জিনিসটা একটা ফিল করতো যে আসলে এখানে হচ্ছে আমরা পাওয়ারলেস, কারণ আমাদের কথার কোনো মূল্য নাই। এখানে এলিট পার্সনরাই অনলি কি করতেছে, আমাদেরকে চালনা করতেছে, এবং আমরা তাদের হাতের পুতুল হিসেবে কি করতেছি, চলতেছি। তারা যা বলতেছে আমরা তাই করতেছি। তো তখন আমার প্রথম থিওরিতে একটা যে পাওয়ারলেসনেস যে একটা ব্যাপার ছিল, এই সেকেন্ড মাস থিওরিতে এসে সেই জিনিসটা কিন্তু অনেকটা ওভারকাম হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো পাওয়ারলেসনেস এর কোনো ব্যাপার নাই। এখানে হচ্ছে আমি যে রিপ্রেজেন্টেটিভকে নির্বাচন করলাম, সেই রিপ্রেজেন্টেটিভের কাজ কি, আমাদের সবার মতামত নিয়ে এরপরে একটা ফাইনাল ডিসিশন নেয়া। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? এই দুইটা গেল। হ্যাঁ, এরপরে 3 নাম্বার থিওরিটা হচ্ছে আমার প্লুরালিস্টিক থিওরি। প্লুরালিস্টিক থিওরি, PLURALISTIC, প্লুরালিস্টিক থিওরি। প্লুরালিস্টিক থিওরিটা হচ্ছে সেই রকম একটা সমাজ ব্যবস্থা যেখানে হচ্ছে কি যে মানে একই অর্গানাইজেশনের ধরেন অনেকজন রিপ্রেজেন্টেটিভ থাকে। আমরা যদি কোনো একটা পলিটিক্যাল অর্গানাইজেশন ধরেন এক্স হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, এই পলিটিক্যাল অর্গানাইজেশনের কিন্তু বিভিন্ন জেলাতে রিপ্রেজেন্টেটিভ কিন্তু বিভিন্ন আলাদা আলাদা। ঠিক আছে, ঢাকার যে রিপ্রেজেন্টেটিভ ধরেন যে আপনার মিস্টার এম হচ্ছে ঢাকার রিপ্রেজেন্টেটিভ, মিস্টার এন হচ্ছে চিটাগাং এর রিপ্রেজেন্টেটিভ, আবার মিস্টার ও হচ্ছে আমার যশোরের রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, সো দ্যাট আমার কি হচ্ছে যে এই আমার যে টোটাল পাওয়ারটা, সেন্ট্রাল পাওয়ারটা কি হচ্ছে আমার ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। মানে টোটাল পাওয়ারটা হচ্ছে আমার কি একজনের হাতে না থেকে সেটা কি হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কি যে যখন হচ্ছে সেন্ট্রাল থেকে হচ্ছে যখন একটা ডিসিশন নেওয়া হয় কিংবা ডিসিশন মেকিং করা হয়, তখন কিন্তু কি প্রত্যেকটা ব্রাঞ্চকে এই পাওয়ারটা মানে এই ডিসিশনটা জানায় দেওয়া হয়। এবং প্রত্যেকটা ব্রাঞ্চের যে রিপ্রেজেন্টেটিভ থাকে তারা কিন্তু কি একে অন্যকে মানে শুনতে, মানে একে অন্যের কথাকে প্রায়োরিটি দিতে কিন্তু বাধ্য থাকে। ঠিক আছে, ঢাকার যে রিপ্রেজেন্টেটিভ মিস্টার এম, উনি কিন্তু বাধ্য থাকবে মিস্টার এন মানে চিটাগাং এর রিপ্রেজেন্টেটিভের কথাটা শুনতে, কিংবা তার কথা মতো কাজ করতে না, কিন্তু তার কথাটাকে প্রায়োরিটি দিতে, ফর দ্য স্যাক অফ দ্য অর্গানাইজেশন। বুঝাতে পারছি? এখানে আমার সেন্ট্রাল পাওয়ারটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড হয়ে যায়, মানে একজনের হাতে কোনো পাওয়ার থাকে না, বিভিন্ন মানুষের হাতে পাওয়ার থাকে, এবং তারা কি একে অন্যকে কি শুনতে বাধ্য থাকে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমার থিওরিজ অফ পাওয়ার স্ট্রাকচার। এটা কিন্তু একটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, একটু ভালো মতো পড়বেন। এরপরের যে টপিক আমাদের সেটা হচ্ছে আমার ফর্মস অফ সোশ্যাল পাওয়ার। ফর্মস অফ সোশ্যাল পাওয়ার, এখানে হচ্ছে আমার 4-5টা ফর্মের কথা বলা আছে। তো প্রথমেই আমার যেই ফর্মটা আসতেছে সেই ফর্মটা হচ্ছে আমার দা এলিট ফর্ম, ELITE, দা এলিট ফর্ম। এলিট ফর্মের মধ্যে আবার 2টা সাব ডিভিশন আছে। প্রথম ডিভিশনটা হচ্ছে ওয়েলদি এলিট, and secondly হচ্ছে আমার এক্সিকিউটিভ এলিট। প্রথমটা হচ্ছে আমার ওয়েলদি এলিট and second one is এক্সিকিউটিভ এলিট। ওয়েলদি এলিট বলতে আমরা সেই মানুষকেই বুঝাই যারা কি সমাজে অনেক বেশি রিচ পারসন কিংবা যাদের অনেক বেশি ওয়েলথ আছে। ঠিক আছে, সেটা টাকা পয়সার দিক থেকে। সো তাদের হাতে যখন আমার সমাজের পাওয়ারটা চলে যায়, সেই
ফর্মটাকে আমরা বলতেছি হচ্ছে দ্য ওয়েলদি এলিট ফর্ম। এরপরে আমি সেকেন্ডলি যেটা বললাম যে দ্য এক্সিকিউটিভ এলিট। এক্সিকিউটিভ এলিটটা হচ্ছে তারাও আমার সমাজের ধনাঢ্য ব্যক্তি, কিন্তু তাদেরকে কি করেছি আমরা নিজেরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, মানে আমার এলাকার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা তাদেরকে নির্বাচন করেছি। প্রথমে যে ওয়েলদি এলিট ছিল তাদেরকে কিন্তু আমরা নির্বাচন করি নাই, যেহেতু সে আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল ইন দ্য সাইড অফ মানি, সো দ্যাট সে কি করেছে নিজেই হচ্ছে তার নিজের পজিশনটা কিন্তু সমাজে তৈরি করে নিয়েছে নিজে নিজে, মানে বলে না যে গায়ে মানে না আপনি মোড়ল, এই টাইপের। সেটা হচ্ছে আমার ওয়েলদি এলিট। আর আমার এক্সিকিউটিভ এলিটটা হচ্ছে যে আমার অবশ্যই আমি কোনো একজন ধনাঢ্য ব্যক্তিকেই হচ্ছে আমার এরিয়ার আমি উন্নয়নের কাজকর্ম করার জন্য আমি নির্বাচন করব, কিন্তু সেটা কি আমরা সবাই মিলে ডিসাইড করব যে হু উইল বি দ্য পারসন। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সিকিউটিভ এলিট। ওকে, এটা গেল হচ্ছে আমার প্রথম ফর্ম অফ সোশ্যাল পাওয়ার। সেকেন্ড ফর্মটা হচ্ছে আমার অর্গানাইজেশনাল পাওয়ার। অর্গানাইজেশনাল পাওয়ার, অর্গানাইজেশনাল পাওয়ার বলতে আমরা এখানে বুঝি কি, মানে একই অর্গানাইজেশন কিংবা একই ইনস্টিটিউশনের পিপলদের মধ্যে যদি আমার ইউনিটি জিনিসটা থাকে, তাহলে কি হবে যে আমার অর্গানাইজেশনে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আছে সেটা অনেক বেশি কি ফ্রেন্ডলি হবে না? এবং যদি একটা হোমলি এনভায়রনমেন্ট আমি আমার অর্গানাইজেশনে ক্রিয়েট করতে পারি, তাহলে কি হবে আমাদের এমপ্লয়ি কিংবা আমাদের পার্সোনালদের কি কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তারা কি অনেকটা হোমলি হচ্ছে একটা এনভায়রনমেন্ট ফিল করবে। ঠিক আছে, তাদের কাজের জায়গায় এসে কিংবা তাদের ইনস্টিটিউশন কিংবা অর্গানাইজেশনে আসার পরে। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা জিনিস বলছে যে এখন অর্গানাইজেশনের মেম্বার যদি ধরেন আমার অনেক বেশি হয়, ঠিক আছে, ধরেন একটা অর্গানাইজেশনে মেম্বার আছে 50 আর একটা অর্গানাইজেশনে মেম্বার আছে 5, সো দ্যাট আমি যদি পাওয়ারের ভিত্তিতে বিচার করি তাহলে আমি কি দেখব, আমার যে 50 যে মেম্বার আছে অর্গানাইজেশনে, অবভিয়াসলি কি আমার সেই অর্গানাইজেশনটা বেশি পাওয়ারফুল, রাইট? আমার যে 5 জন মেম্বার যে অর্গানাইজেশনে আছে এবং যে অর্গানাইজেশনে 50 জন মেম্বার আছে, অবভিয়াসলি যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা করি, আমার কি আমি কিন্তু বুঝতেই পারতেছি যে আমার 50 জন অর্গানাইজেশন মানে মেম্বার যে অর্গানাইজেশনে আছে সেটা কিন্তু আমার মোর পাওয়ারফুল দেন দা 5 মেম্বার। ওকে, কিন্তু এখানে আরেকটা সেকেন্ড থট আছে, সেই জিনিসটা হচ্ছে আমার 50 জন মেম্বার আছে একটা অর্গানাইজেশনে, কিন্তু আমার সেই অর্গানাইজেশনে 50 জন মেম্বারের মধ্যে 5 জন মেম্বারও আমার অ্যাক্টিভ মেম্বার না। বেশিরভাগই হচ্ছে আমার মোস্ট অফ দ্য মেম্বার্স আর স্লিপিং মেম্বার, মানে হচ্ছে তারা শুধু শুধু নামেই অর্গানাইজেশনে আছে, তারা কোনো অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে জড়ায় না কিংবা অ্যাক্টিভিটিসের মধ্যে তারা থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু আবার উল্টা সিনারিও আমরা দেখব। আবার যেই অর্গানাইজেশনে ধরেন আমার 5 জন কিংবা 10 জন মেম্বার আছে, তারা কিন্তু কি আবার সবাই যদি অনেক বেশি অ্যাক্টিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার কি বলবো যে আমার মেম্বার সংখ্যা কম হলেও যেহেতু আমার অ্যাক্টিভিটিস আমার এই ছোট অর্গানাইজেশনে বেশি, সো দ্যাট আমার কি এই অর্গানাইজেশনটাই অনেক বেশি পাওয়ারফুল। আচ্ছা, তো এরপরে আরেকটা জিনিস এখানে বলতেছে যে অর্গানাইজেশন বলতে আসলে হচ্ছে আমরা বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন অথবা বিভিন্ন যে শ্রমিক যে অর্গানাইজেশন, হ্যাঁ, এগুলোও কিন্তু আমরা অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু আমরা ফেলতে পারি। কিংবা যে কোনো একটা অকুপেশনকে যদি আপনি ধরেন, যেমন আমি টিচার, তো আমাদের টিচার্সদের কিন্তু একটা অ্যাসোসিয়েশন থাকে, সেটাও কিন্তু একটা অর্গানাইজেশন। আপনারা যেমন স্টুডেন্ট, সো আপনারা কি ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো ইউনিভার্সিটি স্টুডেন্টরাও কিন্তু একটা অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু থাকে, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এটা কিন্তু থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিংবা বাংলাদেশের সকল ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু আছে। সো এটা থাকাটা এরকম প্রত্যেকটা প্রফেশনের একটা এরকম অ্যালাইনমেন্ট থাকাটা কেন জরুরি, যখন কোনো একটা দাবি দাওয়া কিন্তু আদায় করার হচ্ছে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা অনেক সময় রাস্তায় নেমে যাই না? এই যে আপনারা বিভিন্ন রকমের আন্দোলন করেন না, যে হচ্ছে আমাদের এটা দিতে হবে, আমাদের এই দাবিটা মানতে হবে, হ্যাঁ, তো তখন কি করেন আপনারা, যদি সংখ্যায় অনেক বেশি থাকেন কিংবা আপনাদের মধ্যে যদি কি থাকে ইউনিটিটা বেশি থাকে কিংবা অ্যাক্টিভিটিসটা আপনারা সবাই যদি অ্যাক্টিভ মেম্বার হন, সেই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি যে আপনাদের যে ঊর্ধ্বতন যে লেভেল আছে সেই লেভেল কিন্তু বাধ্য হয়
যে ঠিক আছে তাহলে আমি স্টুডেন্টদের এই দাবি দাওয়াটা কি আমি মেনে নিই, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা পজিটিভ দিক অর্গানাইজেশনাল পাওয়ারের। আরেকটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি যে অনেক সময় কিন্তু এই একই অর্গানাইজেশনের পিপলদের মধ্যে আমরা কিন্তু কি দেখি, একটা শত্রু ভাবাপন্ন মনোভাব কিন্তু আমরা দেখে থাকি। এটার একটা এক্সাম্পল দিতে পারবেন? একই অর্গানাইজেশনের পিপল কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হয়ে শত্রুতা। এক্সাম্পল? হ্যাঁ, অবভিয়াসলি কম্পিটিশন। আমি একটা এক্সাম্পল চাচ্ছি। যাই হোক, টাইম আমি বলতেছি। ধরেন যে দুইটা গ্রুপ, প্রাণ গ্রুপ এবং সেজান গ্রুপ, দুইটা গ্রুপে কিন্তু কি জুস প্রোডাকশন করে, ঠিক আছে। তারা কিন্তু একই অর্গানাইজেশনের মেম্বার কিন্তু, হ্যাঁ, তারা কিন্তু কি বিজনেস অর্গানাইজেশন, যেহেতু কি একটা এটা হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনের আন্ডারেই তারা কি একসাথে অ্যাসোসিয়েটেড কিংবা অ্যালাইনমেন্ট হিসেবে আছেন। তো তাদের মধ্যে কি একটা ইন্টারনাল কম্পিটিশন কিন্তু তাদের মধ্যে কাজ করে, হ্যাঁ, যে প্রাণ গ্রুপ কি চাবে, অবভিয়াসলি প্রাণ গ্রুপের যে জুসটা সেটা বেশি বিক্রি হোক, কিন্তু সেজান চাবে যে তার গ্রুপের হচ্ছে জুসটা হচ্ছে বেশি সেল হোক, ঠিক আছে। সো এই যে একটা ইন্টারনাল যে হচ্ছে একটা ক্ল্যাশ, এটা কিন্তু একই অর্গানাইজেশনের পিপলদের মধ্যেও কিন্তু দেখা যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু খুব বেশি প্রবল হওয়া যাবে না। যখন কিন্তু এমন একটা সিচুয়েশন আসবে যে যেটার মধ্যে কিন্তু দুইটা গ্রুপেরই অ্যাডভান্টেজ আছে, প্রাণ গ্রুপেরও এবং সেজান গ্রুপেরও, তখন যদি প্রাণ গ্রুপ আলাদা আন্দোলন করে এবং সেজান গ্রুপ যদি আলাদা আন্দোলন করে তাহলে কিন্তু দাবি আদায়ের পার্সেন্টেজটা কম বা পসিবিলিটি কম। যখন হচ্ছে তারা একত্রে আন্দোলন করবে তখন কি হবে, এই পার্সেন্টেজটা বেড়ে যাবে। কিন্তু মাঝে মাঝে আমরা তাদের মধ্যে এসব কম্পিটিশনের কারণে এসব ছোটখাটো ক্ল্যাশ আমরা দেখে থাকি। আচ্ছা, এরপর 3 নাম্বার ফর্মটা হচ্ছে পাওয়ার অফ আনঅর্গানাইজড মাস। পাওয়ার অফ আনঅর্গানাইজড মাস, MASS, মাস। অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন যে সভা সমাবেশ যে হয়, হ্যাঁ, ধরেন 5000 মানুষ একটা সভায় আসে, ধরেন পিছনের দিকে যারা দাঁড়ায় আছে তাদের কাছে হয়তো বা মাইকের আওয়াজটাও পৌঁছাচ্ছে না, ঠিক আছে। তো প্রথমে মানে লিডার হচ্ছে যেই বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য কিন্তু পিছনের একদম যে লাস্ট পার্সন, দা 5000 নাম্বার জন, উনি কিন্তু শুনতেও হয়তো বা পাচ্ছেন না, কিন্তু কি করতেছেন যে সহমত প্রকাশ করতেছেন, ঠিক আছে, যে হ্যাঁ হ্যাঁ যা বলতেছে তাই ঠিক, ঠিক আছে, আমি সহমত, আমি সহমত। আমরা অনেক সময় এরকম বলি না? তো অনেক সময় কি হয় যে এই আনঅর্গানাইজ যে মাস, এই মাস মানে এই পিপলরাও কিন্তু অনেক বেশি কি পাওয়ারফুল। তারা যদি চায় যে কোনো একটা রং জিনিসকেও কিন্তু তারা কি অ্যাপ্রুভ করে দিতে পারে, আবার অনেক সময় একটা রাইট জিনিসকেও কি তারা ইনভ্যালিড করে দিতে পারে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। হ্যাঁ, সো দ্যাট এই আনঅর্গানাইজড মাসের পাওয়ারটাও কিন্তু আমরা এখানে দেখে থাকি অনেক ক্ষেত্রেই। আচ্ছা, এরপর লাস্ট যে ফর্মটা সেটা হচ্ছে আমার ল, LAW, ল। ল হচ্ছে আমার এমন একটা জিনিস, আইন কানুন, এটা আমরা সবাই বুঝি, যেটা হচ্ছে কি আমার সোশ্যালি একসেপ্টেড অ্যান্ড লেজিটিমাইজড। সোশ্যালি একসেপ্টেড, লটা হচ্ছে আমার সোশ্যালি একসেপ্টেড অ্যান্ড লেজিটিমাইজড বানানটা আমি বলতেছি, LEGITIMIZED, লেজিটিমাইজড, ঠিক আছে। লেজিটিমাইজড হচ্ছে আমার লটাকে আমি কত পারফেক্টলি অথবা কতটুকু কারেক্টলি আমি অ্যাপ্লাই করতেছি, সেই জিনিসটাকে আমি বলি লেজিটিমাইজড, ঠিক আছে। সো এখন অনেক সময় কিন্তু কি একটা দেশে কিন্তু ল থাকে, কিন্তু অনেক সময় কি হয় না, সেটা কি 100% পারফেক্টলি আমরা এনফোর্স করতে পারি না। যেমন দেখেন আমাদের দেশে কিন্তু ল আছে যে কেউ যদি চুরি করে তাকে শাস্তি দেয়া হবে, ঠিক আছে। কিন্তু ধরেন আপনি জানেন যে আপনার বাসায় কে চুরি করছে, সো অবভিয়াসলি সেই চোরের হচ্ছে শাস্তি প্রাপ্য, কিন্তু আপনি যদি কি না করেন, তার বিরুদ্ধে ফর্মালি কোনো কমপ্লেইন না করেন, তাহলে কিন্তু সেই চোরকে আপনি শাস্তির আওতায় আনতে পারবেন না। আমি ক্লিয়ার? সো এই ক্ষেত্রে কিন্তু আমার লটা কিন্তু আমার দেশে কি প্রচলিত আছে, কিন্তু আপনি যেহেতু কি এই জিনিসটাকে ইউজ করলেন না, তো এই জন্য কিন্তু কি একটা অপরাধী কিন্তু বেঁচে গেল, সে কিন্তু শাস্তিটা পেল না। আমরা যদি ইউএস এর কথা দেখি কিংবা ইন্ডিয়ার কথা দেখি, ইউএসএ তে কি দেখি আমরা, অনেক বেশি বর্ণ বৈষম্য দেখি না?
রেসিজম দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, হ্যাঁ। সো এই জিনিসটা কিন্তু কি, এটার বিরুদ্ধে কিন্তু ইউএসএ তে কি আছে, ল আছে যে এটা কিন্তু করা যাবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিন্তু তারপরও কি আমরা অনেক সময় দেখি না, যে কিছুদিন আগেও দেখলাম যে কি কৃষ্ণাঙ্গ একজনকে মেরে ফেলার জন্য কি হয়েছে, এখানে পুরা এই করোনার মধ্যে ইউএস এর মধ্যে দাঙ্গা লেগে গেছে, দেখছেন তো টিভিতে। সো এই জিনিসগুলো আছে। এরপরে যদি আবার ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়ার মধ্যে কি আছে, আমাদের যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমাদের এই যে বর্ণ বৈষম্যগুলো আছে, তো এগুলা কিন্তু কি প্র্যাকটিস করা যাবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। এটাও কিন্তু ইন্ডিয়ান ল। কিন্তু তারপরেও কিন্তু আমরা কি দেখি যে এইরকম কিছু জিনিস কিন্তু আমাদের সমাজে হচ্ছে, যেটা কিন্তু আসলে আমাদের ল এর আওতায় আসতেছে না। ঠিক আছে, অনেক সময় সমাজে আমাদের ল থাকে কিন্তু আমরা সেটাকে কি পারফেক্টলি ইউজ করি না। ঠিক আছে, সো এইগুলাই ছিল বেসিক্যালি আমার ফর্মস অফ সোশ্যাল পাওয়ার। সো এই যে প্যাটার্ন অফ ইনফ্লুয়েন্স, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। এটাই ছিল আমার লাস্ট চ্যাপ্টার। সো বেসিক্যালি তাহলে আপনাদের সাথে আমার ক্লাস আজকে শেষ। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। সবাই সবকিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বলেন। থিওরি এর হচ্ছে থিওরিটা আবার বুঝাইলে একটু ভালো হতো, নেট প্রবলেমের একটু বুঝতে পারি নাই। কোনটা বলেন? ফার্স্ট থিওরিটা। ফার্স্ট থিওরি, এলিটিস্ট থিওরি। ম্যাম বানানটা বললে ভালো হতো। আচ্ছা, বানানটা হচ্ছে ELITIST, এলিটিস্ট থিওরি। এই থিওরিটা হচ্ছে কি যে একটা সমাজের টোটাল পাওয়ারটা হচ্ছে আমার কিছু মুষ্টিমেয় মানে রিচ পার্সনের হাতে কিংবা ওয়েলদি পার্সনের হাতে থাকে। ঠিক আছে, যারা হচ্ছে সমাজে টাকার জোরে অনেক বেশি পাওয়ারফুল কিংবা হচ্ছে একটা হায়ার স্ট্যাটাস বহন করে, যেহেতু কি তাদের অনেক বেশি টাকা পয়সা আছে কিংবা ওয়েলথের দিক থেকে তারা অনেক বেশি রিচ। এই জন্য হচ্ছে তারা কি সমাজে অনেক পাওয়ারফুল, এবং তারা কি করে আমাদের সমাজের অন্যান্য যেসব পার্সন আমরা আছি তাদেরকে কি করে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে কিংবা পাওয়ারটা তাদের উপরে কি খাটায়। ঠিক আছে, এইখানে হচ্ছে আমরা যারা নর্মাল পিপল তারা কি করি যে নিজের মতামতটাকে ঠিক মতো রাখতে পারি না, এই জন্য হচ্ছে আমরা একটা পাওয়ারলেসনেস হচ্ছে আমরা ফিল করি, যারা নর্মাল পিপল আমরা আছি তারা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এই পর্যন্তই মোটামুটি। এটাই লাস্ট ক্লাস ছিল। আর হচ্ছে সিআর হচ্ছে সবার সাথে কথা বলবেন আমার পার্টে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আজকে পর্যন্ত যা পড়াইলাম তা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমি আরেকটা রিভিউ ক্লাস করব, আপনারা কোশ্চেনগুলো নোট আউট করে রাখবেন। ঠিক আছে, নোট ডাউন করে রাখবেন। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে হচ্ছে সিআর আমাকে ফোন করে একটা ডেট নেবেন, আমি আরেকদিন ক্লাস নিব এবং ওই ক্লাসে আমি সব প্রবলেম সলভ করে দেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিয়ে নেন, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নোট করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম।